নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শেখ হাসিনা ভারতবর্ষে এসেছেন 5ই আগস্ট, আর তারপর থেকে আজ অবধি কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রেল সড়ক যোগাযোগ তা কিন্তু স্বাভাবিক হয়নি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ এবার যে পদক্ষেপ নিল তা নিঃসন্দেহে সকলকে চমকে দেওয়ার মতো। শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিলেন তখন এই ভারতের সরকার এবং শেখ হাসিনা সরকারের মধ্যে একাধিক চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে ঠিক হয়েছিল ভারত এবং বাংলাদেশ যৌথভাবে রেল পথকে ডেভেলপ করবে। প্রধানত 6টি নির্দিষ্ট প্রকল্প নেওয়া হয়েছিল, যে টাকায় ভারতবর্ষ প্রায় কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করবে এই প্রতিশ্রুতি কিন্তু শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল। সেই প্রকল্পগুলো কি আমি একটু আপনাদের বলে দিই। প্রথমে ঠিক হয়েছিল দিনাজপুরের পার্বত্যপুর থেকে রংপুরের কাউলিয়া রেলপথ তৈরি হবে, যার সম্পূর্ণ টাকাটাই কিন্তু দেবে ভারতবর্ষ। এর পাশাপাশি খুলনা দর্শনা রেলপথ, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ, ঢাকা মৈত্রী ডবল লাইন এবং কুলডাঙ্গা এবং শাহবাজপুর, এই 6টি প্রকল্প কিন্তু করার কথা ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশকে জানিয়েছিলেন। আর এবার ভারতবর্ষ যে পদক্ষেপ নিল তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস সরকারের কিন্তু কার্যত মাথায় বাজ পড়েছে বলে আমার মনে হয়। কারণ সরকার এই এত বড় একটা প্রকল্প, যে প্রকল্পের সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে, ঠিক সেই প্রকল্পের টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতবর্ষের মোদী সরকার। কারণটা কি? এবং এরপরেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের পর, এই ধরনের সম্পর্কের অবনতির পর আন্তর্জাতিক মহলে এর প্রভাব কি পড়তে চলেছে সেই নিয়েই আজকের এই প্রতিবেদনের আমি বিভিন্ন কিছু বিষয় আলোচনা করব। আপনারা যদি ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে যারা এই ভিডিও দেখছেন তাহলে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন, এই 5টা প্রকল্প শুরু হয়েছিল শেখ হাসিনার সময়। প্রতিশ্রুতি মতো ভারত সরকার কিন্তু এতদিন টাকা বাংলাদেশ সরকারের হাতে দিয়েছিল, কিন্তু এবার বাংলাদেশের এই সরকারটা কিন্তু অফিসিয়ালি বৈধতাই দেয় না ভারত সরকার। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন কিছুদিন আগে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য একটি চিঠি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। ভারতবর্ষ সেই চিঠি নিয়ে কিন্তু আজকে অব্দি একটা প্রেস কনফারেন্স অব্দি করেনি। উল্টে ভারতবর্ষ কিন্তু সেই চিঠিকে পাত্তাই দিচ্ছে না। অর্থাৎ ভারতবর্ষে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হলেও এটি কার্যত নির্বাচনের মাধ্যমে যেহেতু আসেনি, তাই এই সরকারকে কিন্তু আন্তর্জাতিক বৈধতা দিতে রাজি নয়। এই রকম একটা সিদ্ধান্তের ফলে কিন্তু আমরা বুঝতে পারলাম বর্তমানে রেলপথগুলোর ঠিক কোন জায়গায় কাজটা গিয়ে থামলো আপনারা ভাবুন। দেখুন, এই খুলনা দর্শনা রেলপথের আজ অব্দি 5% কাজ কমপ্লিট হয়েছে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজ কমপ্লিট হয়েছে 17%। ঢাকা মৈত্রী যে ডবল লাইন তৈরি তার কাজ কমপ্লিট হয়েছে 38%, এবং কুলডাঙ্গা শাহবাজপুর যে কাজ তা কিন্তু 51% কমপ্লিট হয়েছে। অর্থাৎ রেলের জন্য নেওয়া বাংলাদেশের বিস্তীর্ণ জমিতে এখনো অবধি কোথাও 10, কোথাও 15, কোথাও বা 50% কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু এই রেলপথগুলো তৈরি করার জন্য জমি অধিগ্রহণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফলে এবার ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের জন্য তারা আপাতত বাংলাদেশ সরকারকে কোনো টাকা দেবে না। আর এখানে মোহাম্মদ ইউনূস সরকার কি করেন সেটাই একটা সব থেকে বড় প্রশ্ন। দেখুন, এই সরকারি চুক্তি কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে আছে। ফলে আপনারা যদি ভাবেন তৃতীয় কোনো দেশ এসে এই রেল প্রকল্পগুলো কমপ্লিট করবে, তা কিন্তু কার্যত সম্ভব নয়। এবার বলি কেন হঠাৎ করে ভারত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিল। দেখুন, বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিডিয়াম এই বাংলাদেশকে কেন্দ্র করে তৈরি হয়েছে। 1 নম্বর, কালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে পরিষ্কারভাবে বলেছিলাম পুতিন কিন্তু এই মোহাম্মদ ইউনূসের যে কার্যকলাপ তাতে চূড়ান্তভাবে বিরক্ত। প্রথম কথা, এই মোহাম্মদ ইউনূসের কার্যকলাপকে সরাসরি সমর্থন জানিয়েছিল জো বাইডেন। পুতিন কিন্তু সেখানেই এই মোহাম্মদ ইউনূসের প্রতি যে ভক্তি বা শ্রদ্ধা বা আঙ্গিক তা কিন্তু সম্পূর্ণভাবে বদলে যায়। এবার কি হয়েছে, পুতিন কি করেছে আমি অলরেডি বলেছি। রাশিয়া কিন্তু বিপুল পরিমাণে টাকা শেখ হাসিনার মুখ দেখে বাংলাদেশে ইনভেস্ট করে দিয়েছে। আর এখন এই সরকার এসে প্রত্যেকটি চুক্তিকে নিয়ে যেভাবে সামারাইজড করে মিথ্যা তথ্য প্রচার করে সমস্ত চুক্তিকে বন্ধ করার চেষ্টা করে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছে, তা কিন্তু আন্তর্জাতিক স্তর মেনে নিচ্ছে না। পুতিন কিন্তু কালকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল এই যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি, এর মধ্যে কোনো জল মেশানো নেই। কেন আপনারা মিথ্যা প্রচার করছেন? দয়া করে ষড়যন্ত্র করবেন না। যদি এই ধরনের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ বাংলাদেশ সরকার বন্ধ করে তাহলে কিন্তু রাশিয়া সরকার ছেড়ে কথা বলবে না। আর পুতিনের পরই কিন্তু জয়শঙ্কর এবং ডোনাল্ড ট্রাম্পের একটি মিটিং হয়েছে বলে অনেকে মনে করছেন।
মানে জয়শঙ্করের সাথে এই ডোনাল্ড ট্রাম্পের এই মিটিং এ বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ বা বাংলাদেশের পরবর্তী রাজনীতি নিয়ে 100% আলোচনা হবে। আর আলোচনাতে এই রেলপথে প্রকল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাটার হয়ে উঠতে পারে বলে আন্তর্জাতিক মহল মনে করে। কেন এই গুরুত্বপূর্ণ ম্যাটার হবে? দেখুন, এখন ট্রাম্পের যে দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স যদি বাঁচিয়ে থাকতে হয় তাহলে ভারতের সাহায্য প্রয়োজন। কারণ এই ট্রাম্প কিন্তু সরাসরিভাবে চায়না বিরোধী। তাই দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের সঙ্গে যদি সম্পর্ক বজায় ট্রাম্প না রাখতে পারেন, তাতে কিন্তু তার রাজনৈতিক যে আঙ্গিক তা কিন্তু এক্সপোজড হয়ে যাবে, অন্তত আমেরিকার সাপেক্ষে তা কিন্তু চালানো একটু কঠিন হয়ে যাবে। ফলে ভারতকে চটিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছু করবেন না, তা হয়তো অনেকেই বুঝে গেছেন। আর এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের এই মিটিং এর পর শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং ট্রাম্পের কি পরিকল্পনা হয় তার উপরেও কিন্তু ডিপেন্ড করবে দক্ষিণ পূর্ব এশিয়ার যে পলিটিক্স সেটি। এখানে দুটো বিষয় মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন। এক নম্বর, তিনি চেয়েছিলেন সার্কের যেন একটি মিটিং তিনি করতে পারেন। আর এই সার্কের মিটিং কিন্তু ভারতবর্ষ দিনের পর দিন অ্যাভয়েড করে আছে, কারণ এই সার্কে কিন্তু পাকিস্তান আছে। ভারতবর্ষ কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই মিটিং এ পাকিস্তান আন্তর্জাতিক স্তরে থাকবে, সেই মিটিংকে আমরা পার্টিসিপেট করব না, বয়কট করব। সে সময় ভারতকে সমর্থন জানিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু বর্তমানে ইউনূস চাইছেন পাকিস্তানের মৌলবাদকে সমর্থন করতে, পাকিস্তানের সঙ্গে বসে এই মিটিং করতে এবং ভারত যেন সেই মিটিং এ পার্টিসিপেট করে। কিন্তু বর্তমানে ভারতবর্ষের কড়া পদক্ষেপে এই মিটিং কিন্তু এখনো করা সম্ভব হচ্ছে না। ফলে মোহাম্মদ ইউনূস কিন্তু আন্তর্জাতিক স্তরে অন্তত দক্ষিণ পূর্ব এশিয়ায় কোণঠাসা হতে শুরু করেছেন ঠিক যখন পাকিস্তানকে অফিসিয়ালি বয়কটের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে এই ধরনের চুক্তি বয়কট করতে শুরু করেছে ভারতবর্ষ। আর বর্তমানে পাকিস্তানের যে অবস্থা, অর্থাৎ তালিবানদের আক্রমণে কার্যত কেঁপে ওঠা একটা দেশ কিভাবে বাংলাদেশকে সাহায্য করবে তা তারা নিজেরাও জানে না। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সার্কের মিটিং থেকে নিজেদেরকে উইথড্র করে নিয়ে মোহাম্মদ ইউনূসকে কিন্তু আগেই বার্তা দিয়েছিল জয়শঙ্কর। আর এবার ট্রাম্পের সঙ্গে এই মিটিং এর আগে জো বাইডেনের একটি ফোন আসে মোহাম্মদ ইউনূসের কাছে, যেখানে তার সরকারকে কার্যত হুঁশিয়ারি এবং হুমকি আন্তর্জাতিক স্তরেও প্রেস রিলিজ করে দিয়ে দিয়েছেন আমেরিকা সরকার। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স যদি দেখেন তাহলে দেখবেন এই বাংলাদেশের পাশে পাকিস্তান ছাড়া আর কেউ নেই। পাকিস্তান এখন তালিবান দ্বারা আক্রান্ত। চীন ওপেনলি এসে বাংলাদেশকে সমর্থন করতে পারবেন না, কারণ মায়ানমার চায় না যে চীন বাংলাদেশকে সাহায্য করুক। আর মায়ানমারের বর্তমান যে আরাকান আর্মিদের দাপট, সেখানে চীন ফ্রন্ট ফুটে এসে মানে বাংলাদেশের সঙ্গে কিছুই মানে সম্পর্ক এক্সপোজ করতে পারবেন না, কারণ এতে আমেরিকা আবার চাইবে না চীন যেন বাংলাদেশের উপরে তার নিজস্ব কর্তৃত্ব ফলো করে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কিন্তু তার জালেই বিভিন্ন দিক থেকে ফেসে গেছেন। জো বাইডেনের সহায়তা আসবে না। জো বাইডেনের সহায়তা যদি না আসে তাহলে তিনি চীনের কাছে যেতে পারতেন। চীন ওপেনলি এখন অব্দি বাংলাদেশকে সমর্থন করার জায়গাতেই নেই। যে দেশটি বাংলাদেশকে এখন ওপেনলি সাপোর্ট করেছেন সেই পাকিস্তানের অবস্থা আরো খারাপ, কারণ পাকিস্তানের উপর লাগাতার তালিবানদের আক্রমণ হচ্ছে। সেই আক্রমণে পাকিস্তান কার্যত ধরাশায়ী, অর্থাৎ যুদ্ধের দিকে এগোচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান। ঠিক সেই প্রেক্ষাপটে দিয়ে অর্থ সাহায্য বাংলাদেশকে করা অন্তত পাকিস্তান সরকারের পক্ষে এই মুহূর্তে করা সম্ভব নয়। এছাড়া মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা তো আছেই। ফলে এখন হাতে কি পড়ে রইল মোহাম্মদ ইউনূসের কাছে? মোহাম্মদ ইউনূসের যেটা পড়েছিল সেটা হলো ভারতবর্ষ। কিছুদিন আগে ভারতবর্ষ চাল পাঠিয়ে বুঝিয়ে দিয়েছে এই চুক্তি আমরা মান্যতা দিচ্ছি শেখ হাসিনার কথা ভেবে। বাংলাদেশের মানুষের পাশে আছে ভারতবর্ষ। তোমরা তোমাদের ধারণা চেঞ্জ করো। আমরা চাল না পাঠালে তোমরা খেতে পারছো না, আমরা ডিম না পাঠালে তোমরা কিছু খেতে পারছো না, আমরা দুধ পাঠাচ্ছি, আমরা চিনি পাঠাচ্ছি, আমরা দিনের পর দিন তোমরা সাহায্য করছি, তোমাদেরকে বাঁচিয়ে রাখছি, আর তোমরা প্রেস কনফারেন্স করে আমাদের নামে কথা বলছো। সেই পরিকল্পনা কিন্তু ভারতবর্ষ কিন্তু কূটনৈতিকভাবে যথাযথভাবে পালন করেছে। আর ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু ফের একদিকে চাল যেমন পাঠাচ্ছে, অন্যদিকে এই রেল সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে মোহাম্মদ ইউনূসকে বুঝিয়ে দিল এবার যা করার করে নিন, শেখ হাসিনাকে আপনারা ফেরত পাবেন না। জো বাইডেন আপনাদের পাশে নেই। পাকিস্তান এখন যুদ্ধ বিধ্বস্ত, মানে কার্যত আপনাদেরকে সমর্থন করার জায়গাতে নেই। চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক আগে থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে। পুতিন আপনাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শেষ করে দিয়েছে। আপনাদের খাতে পড়েছিল একমাত্র ভারতবর্ষ, যা আপনারা সম্পর্ক নষ্ট করে কার্যত বাংলাদেশকে পতনের দিকে একটু একটু করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষের এই কূটনৈতিক চাল মোহাম্মদ ইউনূসের কিন্তু বিদায় ঘণ্টাকে নিশ্চিত করে। আপনারা কিংস পার্টি করুন বা যে কোনো পার্টি আসুন, ভারতবর্ষ যদি এই পার্টিকুলার প্রজেক্টে কয়েক হাজার কোটি টাকা স্যাংশন করা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু আপনাদের দিকে প্রশ্ন তুলবে।
এবং এই প্রশ্ন তোলা একদমই ভুল নয়, কারণ আপনারা আন্তর্জাতিক সম্পর্ক না বুঝে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন। আপনার হাতে এখন রাশিয়া নেই, আপনার হাতে এখন চীন নেই, আপনার প্রবল বন্ধু আপনার বাবা পাকিস্তান আপনাকে সাহায্য করার জায়গায় নেই, আপনার কাছে আমেরিকার জো বাইডেনও নেই। যারা পড়েছিল সেই ভারতবর্ষকে আপনারা দূরে সরিয়ে দিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জয়শঙ্করের মিটিং এর পর শেখ হাসিনা যদি ফের একবার মসনদে বসানোর পরিকল্পনা ছকা হয় বা ফেরেন, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস ঠিক কোথায় পালিয়ে যাবেন এখন থেকে পারলে ভেবে রাখুন ইউনূস সমর্থকরা। সব মিলে ইন্টারন্যাশনাল রিলেশনকে ঘেটে ঘ করে ফেলেছে বাংলাদেশের এই পররাষ্ট্র মন্ত্রক, যার ফল কিন্তু তারা পাচ্ছেন বলে আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।